গুড আফটারনুন মেয়েরা। অভিব্যক্তি শেষ। আমি অভিব্যক্তি শেষ করে দিয়েছি, কোষ বিভাজন শেষ হয়েছে, তার প্রশ্ন দেয়া হয়েছে। আশা করছি তোরা সমস্ত ভিডিও দেখেছিস, পড়া বুঝেছিস এবং কোয়েশ্চেনগুলো সলভও করেছিস। যদিও বড় প্রশ্ন আছে, বই থেকে পেয়ে যাবে। তাও যদি কোনো অসুবিধা থাকে গ্রুপে জানাবে, ঠিক আছে? আজকে সকালবেলায় মনে হয় তোরা 5th চ্যাপ্টার থেকে অমিতা ম্যাম তোদের পড়া পাঠিয়েছেন জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি থেকে। আমি এখন পুরো 5th চ্যাপ্টারের প্রথম একদম ফার্স্ট থেকে শুরু করব, নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র ছকের সাহায্যে এঁকে দেখাও 5 নম্বর বড় প্রশ্ন 2020 মাধ্যমিকে এসেছিল, ঠিক আছে? কিন্তু আমি ওই যে আগে বলেছি যে কেউ বলতে পারে না যে কোয়েশ্চেন রিপিট হবে কি না, ওটা বলা খুব মুশকিল, কারণ অন্যতম ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তো পড়বে, তোমাদের কাজ তো পড়তে হবে। পড়ো, ভালো করে বোঝো, আমি বোঝাচ্ছি। শুরু করছি নাইট্রোজেন চক্র। হাতের কাছে বইটা রাখো। আমি সবসময় বলেছি সাঁতরার বইটা হাতের কাছে রাখো। যা এক্সট্রা দরকার হবে আমরা তো দিই, আর তার জন্য প্রান্তিকের বইটাও আছে, কিন্তু সহজ বোঝার জন্য সাঁতরার বইটাই ফলো করো, ঠিক আছে? নাইট্রোজেন চক্র। আচ্ছা, বায়ুতে যে এত নাইট্রোজেন আছে, আমাদের বায়ুমণ্ডলে কিন্তু সব থেকে বেশি পরিমাণ নাইট্রোজেন আছে। কত বলতো? সব গ্যাসের থেকে কত বলতো? 77.17%। তোরা চক্রের ছবিটাও দেখতে পাচ্ছিস, তাতে দেখ ওপরেই লেখা রয়েছে 77.17%। এবং আমরা প্রাণীরা, আমাদের যে দেহ, সেই দেহ গঠনের প্রধান উপাদান কিন্তু হচ্ছে নাইট্রোজেন। কারণ কোষের যে প্রোটোপ্লাজম, সেটা তৈরি করতে যে প্রধান উপাদান লাগে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রধান উপাদান হচ্ছে কি? নাইট্রোজেন। কিন্তু দুঃখের বিষয় একটাই, সেটা বায়ুতে এত পরিমাণ নাইট্রোজেন, আমরা অক্সিজেন নিতে পারছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, কিন্তু আমরা বাতাস থেকে কোনো জীবই নয়, না উদ্ভিদ না প্রাণী, কেউই ডিরেক্টলি নাইট্রোজেন গ্রহণ করতে পারি না। তাহলে আমাদের দেহ গঠনের জন্য এত নাইট্রোজেন লাগবে, সেই চাহিদা কে পূরণ করবে? অবশ্যই হবে। সেই চাহিদা পূরণ হয় বলেই তো দেহ গঠন হয়েছে। আমরা সরাসরি বায়ুমণ্ডল থেকে শোষণ করতে পারি না। কিছু ব্যাকটেরিয়া, কিছু নীলাভ সবুজ শৈবাল, তারপরে মিথজীবী ব্যাকটেরিয়া, এরা কিন্তু কি করতে পারে? সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে। এবং শোষণ করে তারা কি করে? মাটিতে যে নাইট্রেট যৌগ, এই দেখ আছে চক্রে, এই নাইট্রেট যৌগ রূপে সেটাকে কি করে? আবদ্ধ করে। এবার মাটিতে যখন নাইট্রেট মিশে যাচ্ছে, তখন উদ্ভিদ সহজেই কি করতে পারে? মাটির খনিজ লবণের সঙ্গে সেই নাইট্রেট যৌগটাকে গ্রহণ করতে পারে। এবার উদ্ভিদ পেলেই কি হবে? প্রাণী পাবে, কারণ আমরা উদ্ভিদ গ্রহণের সঙ্গে সঙ্গে সেই নাইট্রোজেন কি করবে? আমাদের দেহ প্রবেশ করবে। এইভাবে বায়ুর যে বিশাল পরিমাণ নাইট্রোজেন, সেটা কি হয়? আমরা জীবেরা পাই। কিন্তু ডিরেক্টলি আমরা কি করতে পারি না? সরাসরি বায়ুর নাইট্রোজেন গ্রহণ করতে পারি না। এখন এই উদ্ভিদ থেকে প্রাণী নিল, প্রাণী আর উদ্ভিদ যখন মারা যাবে, সেটা আবার কি হয়ে যাবে? বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাকের দ্বারা তাদের দেহ গলে পচে মাটিতে মিশে গিয়ে অ্যামোনিয়ায় পরিণত হবে। সেই অ্যামোনিয়া আবার নাইট্রাইটে পরিণত হবে, আর নাইট্রেট গিয়ে আবার নাইট্রেটে পরিণত হবে। নাইট্রেটকে ভেঙে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আবার বায়ুমণ্ডলে সেই নাইট্রোজেন কি করবে? ফিরিয়ে দেবে। অর্থাৎ আমরা যে নাইট্রোজেন নেব, সেই নাইট্রোজেন আবার কোথায় ফিরে যাচ্ছে? বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, একটা চক্রের মতো আবর্তনের সাহায্যে, চক্রাকার পথে। তাই একে বলা হয় কি? নাইট্রোজেন চক্র। যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে, দেখ আমি দুটো উপায় বলেছি, বায়ুমণ্ডলের নাইট্রোজেন স্থিতিকরণ হচ্ছে, মানে মিশে যাচ্ছে মাটির সাথে। কীভাবে? দুটো উপায়। একটা হচ্ছে প্রাকৃতিক, বৃষ্টি হলে, ঝড় জল হলে, বজ্রপাত, বিদ্যুৎ স্ফুলিঙ্গের মাধ্যমে নাইট্রোজেন কি হচ্ছে? অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রেট যৌগে পরিণত হচ্ছে। আর একটা জৈব প্রক্রিয়া, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া তাদের কিসে পরিণত করছে? নাইট্রেটে পরিণত করছে। এখানে একটা অ্যারো দেওয়ার প্রয়োজন আছে, কারণ জৈব প্রক্রিয়ায় এরা বায়ুতে নাইট্রোজেন কি করে? মিশিয়ে দেয়, তাই তো?
তাহলে এখান থেকেও একটা কি হবে, নাইট্রেট যৌগের অ্যারো হবে। হলো। এবার এই নাইট্রেট যৌগ বিভিন্ন উদ্ভিদ মাটির মধ্যে যখন মিশে যাচ্ছে, বিভিন্ন উদ্ভিদ গ্রহণ করছে, উদ্ভিদকে খেয়ে প্রাণী গ্রহণ করছে। এবার উদ্ভিদ প্রাণী যখন মারা যাচ্ছে তখন ব্যাকটেরিয়া ছত্রাকের মাধ্যমে সেই জীবদেহ থেকে কোথায় যাচ্ছে, পুনরায় আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এইভাবে যে চক্র আবর্তিত হয় তাকেই বলা হয় নাইট্রোজেন চক্র। এবার নাইট্রোজেনের সংবন্ধন অর্থাৎ নাইট্রোজেনের স্থিতিকরণ কি কি উপায় হয়। যে প্রক্রিয়ায় মুক্ত নাইট্রোজেন যৌগ রূপে মাটিতে আবদ্ধ হয়, বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রেট যৌগ রূপে মাটিতে মিশে গেল, তাকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন। এটা তিনভাবে হয়। একটা প্রাকৃতিক উপায়, একটা হচ্ছে জীবজনায় মানে জীবের মাধ্যমে, একটা হচ্ছে প্রাকৃতিক মানে ভৌত প্রক্রিয়ায়, একটা জৈব প্রক্রিয়ায়, আর একটা প্রক্রিয়া এখানে আমি লিখিনি, সেটা হচ্ছে মানুষের দ্বারা। আমরা যে সার ব্যবহার করি, নাইট্রোজেন ঘটিত সার বা শিল্পজাত নানা পদার্থ, সেগুলো কি হয়, আমরা মাটিতে দিই এবং মাটির সাথে ওগুলো কি হয়ে যায়, মিশে গিয়ে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কি করে, বৃদ্ধি করে। তাহলে তিনটে উপায়, মেনলি দুটো উপায়, একটা ভৌত প্রক্রিয়া অর্থাৎ প্রাকৃতিক উপায়, আর একটা কি না জৈব প্রক্রিয়া। আচ্ছা, ভৌত প্রক্রিয়াটা দেখবার জন্য আমি একটা ছবি, এখানে একটা চার্ট দিচ্ছি, তোদের বইতেও সেই চার্টটা আছে। একটু তাও আমি ছক টাইপের করেছি তো তোদের বুঝতে সুবিধা হয় যাতে, সেই জন্যে একটু দেখ, ছকটার মতো একদম অ্যারো দিয়ে দিয়ে করে দিয়েছি নাইট্রোজেন সংবন্ধন। সেটার কটা উপায় দিয়েছি দেখ, এক নম্বর হচ্ছে ভৌত প্রক্রিয়া আর একটা হচ্ছে জৈব প্রক্রিয়া। ভৌত প্রক্রিয়া তোরা জানিস না, বায়ুমণ্ডলের নাইট্রোজেন, বাতাসের অক্সিজেন কি হচ্ছে, বজ্রপাত, বিদ্যুৎ স্ফুরণ অর্থাৎ স্ফুলিঙ্গের মাধ্যমে সেটা কিসে পরিণত হচ্ছে, নাইট্রিক অক্সাইড। NO মানে কি, নাইট্রিক অক্সাইড। সেই নাইট্রিক অক্সাইড আবার কি হচ্ছে, বায়ুর আরও অক্সিজেন আছে তার সংস্পর্শে এসে কি তৈরি করছে, নাইট্রোজেন ডাই অক্সাইড। বইটা কিন্তু একদম সামনে রাখো, আমি কিন্তু একদম এটা দেখাচ্ছি, প্লাস তোমরা বইটা ফলো করো। এবার এই যে NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টি হলে কি হবে, বৃষ্টির জলের সঙ্গে মিশে কি হবে, অ্যাসিড তৈরি করবে। ওই বৃষ্টির জলের সঙ্গে তখন এই নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড ঝরে পড়ে কোথায় নেমে আসবে, মাটিতে নেমে আসবে। তখন মাটির খনিজ আর এই অ্যাসিড সে মিশে গিয়ে কি তৈরি করবে, নাইট্রেট যৌগ। যেমন পটাশিয়াম, মাটিতে খনিজ আছে তো, পটাশিয়াম, ক্যালসিয়াম এদের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রেট যৌগ তৈরি করে। পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, এবং মাটিতে কিসের পরিমাণ বাড়াবে, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করবে। অর্থাৎ মাটি কি হবে, উর্বর হবে। এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া। নাইট্রোজেন সংবন্ধনে নাইট্রোজেন চক্রের ফার্স্ট পয়েন্ট নাইট্রোজেন সংবন্ধন, সেটা হচ্ছে তার প্রাকৃতিক উপায়। এরপর হচ্ছে জৈব প্রক্রিয়া। জৈব প্রক্রিয়া দেখ, জীব দ্বারা। 3 রকমের জীব আছে, কি কি না, একটা হচ্ছে মুক্ত নাইট্রোজেন, বাতাসে নাইট্রোজেন রয়েছে, সেটা কে নিচ্ছে, নীলাভ সবুজ শৈবাল। সে ওই মুক্ত নাইট্রোজেনকে নিতে সক্ষম, সে গ্রহণ করে কিসে পরিণত করছে, অ্যামোনিয়ায়। আর কে আছে, স্বাধীনজীবী কিছু ব্যাকটেরিয়া। কারা, তারা অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, তারপরে নীলাভ সবুজ শৈবালের মধ্যে হচ্ছে অ্যানাবিনা, নস্টক। এরা কি করে, আবার ওই সরাসরি বায়ুর মুক্ত নাইট্রোজেন নেয়, নিয়ে অ্যামোনিয়াতে পরিণত করে। সবাই দেখ অ্যামোনিয়াতে পরিণত করছে এবং নিজেদের দেহের মধ্যে তারা কি রাখছে, সঞ্চয় করে রাখছে। যখন এই অণুজীবগুলো মারা যাচ্ছে তখন কিন্তু ওগুলো কিসে মিশে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। আর একটা মিথজীবী জীবের দ্বারা। মিথজীবী কারা, কিছু ব্যাকটেরিয়া, যেমন রাইজোবিয়াম, এটা তোরা জানিস তবু শোন, বা রাইজোবিয়াম মিথজীবী ব্যাকটেরিয়া। তারা কোথায় থাকে না, শিম্বগোত্রীয় উদ্ভিদ। শিম্বগোত্রীয় উদ্ভিদ, ছোলা, মটর, দেখতে পাচ্ছিস সেখানে গাছের মূলে কেরাম অর্বুদ রয়েছে, গুটি ছোট ছোট, এই গুটির মধ্যে ওদের বাস। ওরা এই গাছের মটর বা ছোলা শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে।
তাহলে গাছ ওদের কি দিচ্ছে? আশ্রয়। বিনিময়ে ওরা কি দেয় না, ওরা বায়ু থেকে যে নাইট্রোজেনটা, মুক্ত নাইট্রোজেনটা শোষণ করে সেটা আশ্রয়দাতাকে দেয়। তাতে আশ্রয়দাতার কী লাভ হয়? পুষ্টি লাভ হয়। সঙ্গে ওরা নিজেদের মধ্যেও, অর্থাৎ মটর গাছের গুটির মধ্যেও কী রাখে? ওই নাইট্রোজেনগুলোকে জমা রাখে। এবার ধর জীবটা, রাইজোবিয়াম মরে গেল, গাছটা নষ্ট হয়ে গেল, এই অর্বুদ, রাইজোবিয়াম সমস্ত দেহের যে নাইট্রোজেন সেগুলো মাটিতে কি করে? মিশিয়ে দেয়। এইভাবে মাটিতে ওরা কি করছে? নাইট্রোজেনের বৃদ্ধি করছে এবং নাইট্রোজেনের সংবন্ধন ঘটাচ্ছে। এবার একটু বলি, এখানে আছে এরা কি করে? ছোলা, মটর, শিম, মূলে থাকে, তাদের উৎপন্ন শর্করাকে খাবার হিসেবে খায়। বিনিময়ে তারা বায়ুমণ্ডল থেকে, আমি বলেছি, মুক্ত নাইট্রোজেনকে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে আশ্রয়দাতাকে পুষ্টির জন্য দেয়। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেগ হিমোগ্লোবিন। পরীক্ষায় আসে, মাধ্যমিকে এসেওছে। লেগ হিমোগ্লোবিনটা কি না, এটা এক প্রকার প্রাণীদের হিমোগ্লোবিনের মতোই যৌগ, কিন্তু হিমোগ্লোবিন প্রাণীদের হিমোগ্লোবিন নয়, কিন্তু তার মতোই এক রকমের যৌগ। কেবল এই গোত্রের, মানে এই রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া এই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলেই কী করে? বাসা বাঁধে এই যৌগটাকে নিয়ে। অ্যানাবিনা, নীলাভ সবুজ শৈবাল, অ্যাজোলা, অ্যাজোলা নামক ফার্ন, অ্যাজোলা কিন্তু ফার্ন, তারপর সাইকাস, স্পাইনাস সাইকাস, ব্যক্তবীজি, এদের মূলেও কারা বাস করে না, নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এমন ব্যাকটেরিয়া বসবাস করে। এবং এরা কি করে দেয়? বায়ুর নাইট্রোজেনকে মাটির সাথে মিশিয়ে দিতে সাহায্য করে। এবার অ্যারো দিয়ে দিয়ে দেখিয়েছি, দেখ ওই যে সমস্ত যৌগগুলো দেখ অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে না, অ্যামোনিয়াতকে পরিণত হওয়াকে বলা হয় অ্যামোনিফিকেশন। মৃত গলিত জীবদেহ, ব্যাসিলাস মাইকয়েডিস, দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। মাটিতে অবস্থিত বিয়োজকদের ক্রিয়ার ফলে মৃত জীবদের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড, পরে অ্যামোনিয়ায় পরিণত হয়। অর্থাৎ আমরা প্রাণীরা, উদ্ভিদরা মরে যাওয়ার পর আমাদের দেহটাকে, গলিত মৃত পচা দেহগুলোকে জীবাণু, ছত্রাক কিসে পরিণত করে? অ্যামোনিয়ায় পরিণত করে। অ্যামোনিয়ায় পরিণত হওয়াকে কি বলা হয়? অ্যামোনিফিকেশন। এখানে যে ব্যাকটেরিয়াগুলো হেল্প করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস। এইবার অ্যামোনিয়ায় পরিণত হয়ে যাওয়ার পর সেই অ্যামোনিয়াটাকে কিসে পরিণত করে? নাইট্রাইটে। কারা না, এখানেও কিছু ব্যাকটেরিয়া কাজ করে। দেখ, অ্যামোনিয়া নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া সে কিসে পরিণত করলো? ওই অ্যামোনিয়াকে নাইট্রাইটে। এই নাইট্রাইটটা আবার নাইট্রোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে কিসে পরিণত হলো? নাইট্রেটে। অর্থাৎ অ্যামোনিয়া থেকে নাইট্রেট যৌগে পরিণত হওয়াকে কি বলবো? নাইট্রিফিকেশন, অর্থাৎ নাইট্রেটে পরিণত হওয়া। যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ায় যে অ্যামোনিয়া তৈরি হয়, প্রথমে নাইট্রাইট, পরে নাইট্রেটে পরিণত হয়, তাকে বলা হয়, অর্থাৎ ওই অ্যামোনিয়াটা, মৃত্তিকার মধ্যে যে অ্যামোনিয়াটা আছে সেটা প্রথমে নাইট্রাইট, পরে নাইট্রেটে পরিণত হয়, তাকে বলা হয় কি? নাইট্রিফিকেশন। এখানে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টার। এবার এই নাইট্রেট যৌগটা তো আবার কোথায় চলে যাবে? বায়ুমণ্ডলে। আমি বলেছিলাম এই ছকটায় মনে আছে? বায়ুমণ্ডল থেকে তো নিচ্ছি, আবার কোথায় পাঠিয়ে দেবো? বায়ুমণ্ডলেই পাঠিয়ে দেবো, তাই না? এই যে নাইট্রেট যৌগটা, নাইট্রাইট থেকে নাইট্রেটটা আবার দেখ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেন রূপে কোথায় ফিরে যাচ্ছে? বায়ুমণ্ডলে। সেখানে কে সাহায্য করছে না, সেখানেও কিছু ব্যাকটেরিয়া সাহায্য করছে। কি ব্যাকটেরিয়া না, নাইট্রেট থেকে নাইট্রোজেনে পরিণত করতে সাহায্য করে হচ্ছে সিউডোমোনাস, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। ওই যে ডিনাইট্রিফিকেশন পদ্ধতিটার নাম কি? ডিনাইট্রিফিকেশন। তাই ওই ব্যাকটেরিয়াটার নাম কি? থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। এইভাবে একবার বায়ুমণ্ডলের নাইট্রোজেন ভৌত প্রক্রিয়ায়, রাসায়নিক প্রক্রিয়া বলবো না, জৈব প্রক্রিয়া অর্থাৎ জীব দ্বারা, আর কিছু শিল্পজাত নাইট্রোজেনের মাধ্যমে, শিল্পজাত মানে রাসায়নিক কারখানায় যে নাইট্রোজেন ঘটিত সার, ইউরিয়া, অ্যামোনিয়া প্রস্তুত করা হয়, সেগুলো আমরা দিই তো জমিতে, দিয়ে মাটির পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করি এবং কী করি? মাটিকে উর্বর করি।
এইভাবে তিনটে উপায়ে নাইট্রোজেন কোথায় মিশে যাচ্ছে না মাটিতে মিশে যাচ্ছে। এবার যদি সব বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন মাটিতে মিশে যেত তাহলে চক্র তো শেষ হয়ে যেত, নাইট্রোজেন শেষ হয়ে যেত, কিন্তু নাইট্রোজেন শেষ হয় না, আবার ওই বায়ুমণ্ডলে নাইট্রোজেনগুলো ফিরে যায় কিসের মাধ্যমে না কিছু ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে ওই নাইট্রেট যৌগগুলো কি হয় ভেঙে মুক্ত নাইট্রোজেন রূপে আবার কোথায় ফিরে যাচ্ছে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এইভাবে একটা চক্রাকার পথে বায়ুমণ্ডলের নাইট্রোজেন একবার মাটিতে আবদ্ধ হচ্ছে, আবার সেই মাটি থেকে বা জীব দেহ থেকে নাইট্রেট যৌগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে মুক্ত নাইট্রোজেনে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। এটা একটা চক্রাকার পদ্ধতি। সুন্দর ছকটা, আমি যদিও এই ছকটা বইতে নেই, বইতে একটু অন্য আছে, আমি এই ছকটা অন্য বই থেকে করেছি এবং পাঠিয়েও দেব। সুন্দর দেখো দুটো প্রক্রিয়া, বায়ুমণ্ডলের নাইট্রোজেন সে নাইট্রেটে পরিণত হচ্ছে, জীব নিয়ে আবার এগুলো আলটিমেটলি সমস্ত নাইট্রোজেন মোচন করছে করে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এই চক্রাকার পদ্ধতিতে হচ্ছে বলে একে বলা হয় নাইট্রোজেন চক্র। আর নাইট্রোজেন চক্র থাকবে কেন না, তবেই না নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকবে। যদি নাইট্রোজেন চক্রটা না থাকতো বায়ুমণ্ডলের সমস্ত নাইট্রোজেন ব্যবহার হয়ে যেত এবং বায়ুমণ্ডল নাইট্রোজেন শূন্য হয়ে যেত। জীবদেহ গঠনের জন্য প্রধান উপাদান নাইট্রোজেন, সুতরাং নাইট্রোজেন চক্রের মাধ্যমেই নাইট্রোজেন জীবদেহে ঢোকে এবং জীবদেহ থেকে আবার বাতাসে ফিরে যায়, যাতে স্থায়িত্ব বজায় থাকে জীবকুলের। এবার মানুষের কিছু ক্রিয়াকলাপ তো আছেই যেগুলোর জন্য নাইট্রোজেনের যে চক্র সেটা ব্যাহত হচ্ছে। এখানে একটা ছবি আছে, নাইট্রোজেন যে ব্যাহত হচ্ছে তার একটা ছবি আছে, ছবিটা যদিও আমি দেবো। দেখ, মানুষ কলকারখানায় রয়েছে, তারপর কিছু প্রাকৃতিক লাভা ইত্যাদি থেকে দূষকগুলো বায়ুমণ্ডলে কি হচ্ছে মিশে যাচ্ছে, মিশে গিয়ে নাইট্রোজেন চক্রকে কি করে ব্যাহত করছে। যেমন ধর মানুষ অনেক সার ব্যবহার করছে, অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করছে, বা কলকারখানার পরিমাণ বহুগুণ বেড়ে গেছে, বা লাভা বেরিয়ে যাচ্ছে অংশগুলো, প্রাকৃতিক উৎস সেগুলোর এত বেড়ে যাচ্ছে যে একটা শক্তিশালী গ্রিনহাউস গ্যাস রূপে নাইট্রাস অক্সাইড কাজ করছে এবং এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বায়ু দূষণ হচ্ছে এবং নাইট্রোজেন চক্র কী হচ্ছে ব্যাহত হচ্ছে। আরও বিভিন্ন অঞ্চলের মাটি, নদী ও হ্রদের অ্যাসিড হয়ে যাচ্ছে। ওই যে অ্যাসিড বৃষ্টি পড়ে বা প্রাকৃতিক উপায়ে যে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে মিশছে, নিয়ে বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিড বৃষ্টি রূপে পড়ছে, ফলে সেখানকার মাটি, নদী এগুলোর অ্যাসিড পরিমাণ বেড়ে যাচ্ছে, চাষের ক্ষতি হচ্ছে, জীব মারা যাচ্ছে, জল অধিক অম্ল হয়ে গেলে জলদূষণ হচ্ছে। তাহলে নাইট্রোজেন চক্র মানুষের ক্রিয়াকলাপের জন্য, এটার জন্য দায়ী কিন্তু মানুষই, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে তাহলে সমস্ত চক্রই কী হয়ে যাবে না ব্যাহত হবে এবং নানা রকমের পলিউশন, ইটস লিডস টু আ পলিউশন এইগুলোর কারণই হচ্ছে, সেই জন্য পরেই আছে দেখ পরিবেশ দূষণ, কারণ এই চক্র ব্যাহত হলেই কী হবে পরিবেশ দূষণ হবে। তাহলে এত অবধি নাইট্রোজেন চক্র পড়ে ফেলবে ভালো করে। ছকটা, ওই ফ্লো চার্টটা, ছবিগুলো আমি সমস্ত দিয়ে দেবো পিডিএফ পিডিএফগুলো খুলবে, না হলে কিন্তু আমার স্ক্যান করা পিডিএফ পরিষ্কার বুঝতে পারবে। ওকে, চলো পরের দিনকে দূষণ দিচ্ছি পরের ভিডিওতে।